So hey everyone, I am Shakku and you are watching Physics with Shakku Bhumik. So in this video, I am going to share with you a 3 days well-planned strategy video that can help you to ensure 650 plus in your upcoming NEET 2025 exam. So without any further delay, let's get started. তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এই ভিডিওতে আমরা যে প্ল্যানটা নিয়ে ডিসকাস করব সেটা সবার জন্য ওয়ার্ক করবে না। তুমি যদি একদম বিগিনার স্টেজে থাকো, তোমার যদি এখন মক টেস্টে মার্কস আসছে 100, 200, 300, তাহলে তুমি কোনোদিনও সেই মার্কসটাকে 650-র উপরে নিয়ে যেতে পারবে না এই শেষ 3 দিনের প্রিপারেশানে, সেটা সম্ভব না। তাই আমরা এখানে প্র্যাকটিক্যাল হয়ে কথা বলবো। আমরা এখানে যে স্ট্র্যাটেজিটা ফলো করব, যে স্ট্র্যাটেজিটা আমি তোমাকে রেকমেন্ড করব, সেটা অনেকটা প্র্যাকটিক্যাল হবে এবং সেটা কিন্তু তাদের জন্যই হবে যাদের একটা অলরেডি ডিসেন্ট ভালো বেস আছে, যাদের বেস কনসেপ্ট যথেষ্ট স্ট্রং, তাদের জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করবে, তারা কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করবে। বাকি যারা দেখছো, বাকি তোমাদের প্রিপারেশন যদি ভালো না হয়ে থাকে, তাহলে এই শেষ 3 দিনে সত্যি বলতে বিশাল কিছু করার নেই। তুমি কিছু ফর্মুলা দেখে যেতে পারো, তুমি কিছু কি কনসেপ্ট দেখে যেতে পারো, তো তুমিও ভিডিওটা দেখতে পারো, কিন্তু সেটাকে তুমি 650-র উপরে নিয়ে যেতে পারবে না, তুমি সেটাকে 600 নিয়ে যেতে পারো, তুমি সেটাকে 580, 590 নিয়ে যেতে পারো। এই ভিডিওটা সবচেয়ে বেনিফিশিয়াল তাদের জন্য যাদের মক টেস্টে মার্কস আসছে 580, 590, 600 এই রেঞ্জের মধ্যে। তারা এটাকে কীভাবে বুস্ট করে 650-র উপরে নিয়ে যেতে পারো, কারণ 650টাই এখন আমাদের কাট অফ মার্কস, 650-র উপরে যাওয়াটাই আমাদের সেফ মার্কস। তার থেকে নিচে আসাটা কিন্তু খুব একটা সেফ স্কোর নয়, অন্তত এই রিসেন্ট 2-3 বছরের যা তুমি ট্রেন্ড দেখছো। আগের বছর দেখেছো কী হয়েছে, কতটা পরিমাণ মার্কস লাগে তুমি যদি একটা ভালো গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চাও। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করেছি। তো ভিডিওটা পুরো দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে আর কোন বিষয়ের উপর ভিডিও চাও। এবং চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো, এই চ্যানেলটা তুমি যদি প্রথমবার দেখে থাকো, তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরবর্তীকালে এই তোমার পরীক্ষার আগে অবধি আমরা কিন্তু নেট সংক্রান্ত ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসবো এই চ্যানেলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্ক্রিনের বাদিকে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু স্কোর 650 প্লাস মার্কস ইন NEET 2025 ইন লাস্ট 3 days। সেই সংক্রান্ত যে বেস্ট স্ট্র্যাটেজি, সেই সংক্রান্ত যে ওয়েল প্ল্যান্ড প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি, একদম ডে ধরে ধরে, ডে 1-এ তুমি কী করবে, ডে 2-তে তুমি কী করবে এবং লাস্ট পরীক্ষার আগের দিন তুমি কী করবে, সেই স্ট্র্যাটেজিটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করছি। তো তার আগে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে এই যে বারবার করে 650 প্লাস এটা বলছি যে 650-র উপরে তোমাকে পেতে হবে। তো 650-র উপরে পাওয়ার মানেটা কি? তো তুমি জানো যে 3টে সাবজেক্ট তোমার নিটে রয়েছে, একটা বায়ো, একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি। বায়োতে টোটাল 360 নম্বর থাকে, ফিজিক্সে টোটাল 180, কেমিস্ট্রিতে টোটাল 180। সব মিলিয়ে তুমি যদি বলো 360 প্লাস 180 প্লাস 180 মানে টোটাল 720 নম্বরে তোমার পরীক্ষাটা হয়। তো এই 720-র মধ্যে তোমাকে টার্গেট করতে হবে 650 প্লাস। তার মানে তোমাকে বায়োলজিতে 360-র মধ্যে 340 পেতে হবে। এবার এই 340 কেন লিখেছি, এত বেশি কেন পেতে হবে? তার কারণ বায়োলজি একদম এনসিইআরটি বেস কোয়েশ্চেন হয়। বায়োলজির যে কোয়েশ্চেন হয় সেটা একদম এনসিইআরটি থেকে লাইন টু লাইন কোয়েশ্চেন। তো তুমি যদি এনসিইআরটি একটু ভালো করে পড়ে থাকো, তাহলে তোমার এই মার্কসটা করা কিন্তু একেবারেই চাপের না। ট্রাস্ট মি, একেবারেই এই মার্কসটা করা কিন্তু চাপের না, স্পেশালি বায়োলজি থেকে। তাই বায়োলজিতে তোমাকে কিন্তু 360-এর মধ্যে 340-এর ওপর বা 340 কিন্তু তোমাকে পেতে হবে যদি তুমি 650 টার্গেট করো। এর বেশি পেলে খুব ভালো, এর কম পেলে বাকি সাবজেক্ট দিয়ে ম্যানেজ করতে হবে। তুমি যদি কেমিস্ট্রির কথা বলো, তাহলে কেমিস্ট্রিতে তুমি বেস্ট কিছু থিওরি, যে কিছু কোর কনসেপ্ট আছে, কিছু কোর থিওরি আছে, যেমন ফিজিক্যাল থেকে কিছু কোর থিওরি আছে, অর্গ্যানিক থেকে কিছু কোর রিয়াকশান আছে, বেসিক যে রিয়াকশানগুলো সেগুলো রয়েছে, ইনঅর্গ্যানিক থেকে যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো রয়েছে, এবং তার সাথে যে ফিজিক্যালের যে ফর্মুলাগুলো, ফিজিক্যালের ফর্মুলা বলো, অর্গ্যানিকের রিয়াকশান বলো, ইনঅর্গ্যানিকের রিয়াকশান বলো, ছোট ছোট ডেটা বলো, সেগুলো তুমি যদি মাথায় রাখতে পারো এবং সেটাও তুমি এনসিইআরটি থেকেই পড়বে, তাহলে তোমার কেমিস্ট্রিতে কিন্তু 150 প্লাস স্কোর করা সম্ভব। এবং ফিজিক্স থেকেও তুমি যদি বলো, তাহলে কেমিস্ট্রি বায়োলজির মতো এটা অতটা স্কোরিং না, কিন্তু একটু তোমার প্রিপারেশন যদি ভালো করে থাকে, তুমি যদি স্কোরিং চ্যাপ্টারগুলোকে আগে কভার করো, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং কোন কোন চ্যাপ্টার তুলনামূলকভাবে সহজ, সেই হিসাবে তুমি যদি প্রিপারেশান নাও, তাহলে কিন্তু 150-র উপরে বা 150 বা 140 প্লাস স্কোরও কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে টোটাল তুমি যদি 3টেকে যোগ করো, তাহলে মোটামুটি 640 প্লাস কিন্তু তুমি এখান থেকে স্কোর করতে পারবে। 640 প্লাস বা 650 প্লাস স্কোর কিন্তু এখনকার দিনে একটা সেফ মার্কস।
তুমি 630ও করতে পারো, তুমি 640ও করতে পারো, কিন্তু 640 করাটা 630 থেকে অনেক বেটার। সেটা তুমি আগের বছরও দেখেছিলে, আগের বছর সেটা প্রমাণ হয়ে গেছে। তো তোমাকে বায়ো থেকে 340 টার্গেট রাখতে হবে, কেমিস্ট্রি এবং ফিজিক্স থেকে 150 করে টার্গেট রাখতে হবে। এবার এটাকে কমালেও কিন্তু বেশি কমানো যাবে না, তাহলে কিন্তু ওভারঅল স্কোরটাও আমাদের কমে যাবে। এবার কি করে এই শেষ 3 দিনে তুমি বায়োতে 340, ফিজিক্সে 150, কেমিস্ট্রিতে 150 স্কোর অ্যাচিভ করতে পারো? তো ডে ওয়াইজ প্ল্যান আমি তোমায় বললাম যে প্রথম দিন তুমি কি করবে, প্রথম দিন তোমায় এনসিইআরটি পাওয়ার দেখাতে হবে। এনসিইআরটি পাওয়ার বলতে যে নিট পরীক্ষাটা পুরোপুরি এনসিইআরটি বেস। তুমি যদি বায়োলজি বলো একদম লাইন টু লাইন প্রশ্ন আসে, কেমিস্ট্রি বলো একদম লাইন টু লাইন প্রশ্ন আসে, ফিজিক্সের জন্য এনসিইআরটি অতটা ভালো না, বাট ফিজিক্সেও কিন্তু ওই টাইপের কোয়েশ্চেনই আসে, ওই টাইপের প্রবলেমই কিন্তু সেখান থেকে আসে। তাই ডিফিকাল্টি লেভেল কিন্তু খুব বেশি না, ডিফিকাল্টি লেভেল কিন্তু ডাব্লিউবিজেই বা জেইর মতো বেশি নয়, তুলনামূলকভাবে অনেক সহজ পরীক্ষা। সেই জন্য ডে ওয়ানে তোমাকে ফোকাস করতে হবে সেই চ্যাপ্টারের দিকে যে চ্যাপ্টারগুলো হাই ওয়েটেজ ক্যারি করছে। হাই ওয়েটেজ ক্যারি করছে বলতে ধরো চ্যাপ্টার নাম্বার 1 8% ক্যারি করছে, চ্যাপ্টার নাম্বার 2 10% ক্যারি করছে, চ্যাপ্টার নাম্বার 3 14% ক্যারি করছে। তাহলে তুমি যখন শুরু করবে তোমার প্রিপারেশন এই শেষ 3 দিনে, তুমি এতদিন তো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 একটা সিঙ্কে চলে এসো, কিন্তু এখন তোমায় কিন্তু চ্যাপ্টার 3 যেখান থেকে বেশি ওয়েটেজের প্রশ্ন আসে, যেখান থেকে বেশি নম্বরের প্রশ্ন আসে, সেটাকে তোমাকে আগে র্যাপ আপ করতে হবে। আগে তুমি যা ইম্পর্টেন্ট টপিকগুলো আছে যেখান থেকে বেশি প্রশ্ন আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে মিলিয়ে বলছি, তো সেগুলোকে তুমি আগে র্যাপ আপ করো। তারপরে যে টপিক থেকে কোয়েশ্চেন তুলনামূলক কম আসে সেগুলোকে তুমি তারপরে র্যাপ আপ করো। তো তোমার এখন ফোকাসটা হওয়া উচিত হাই ওয়েটে জ্বালা চ্যাপ্টারের দিকে। এবং এই শেষ 3 দিনে তোমার পুরো এনসিইআরটি পড়া তো সম্ভব না, সেই জন্য তোমায় এখন শর্ট নোটসের সাহায্য নিতে হবে, ফর্মুলা শিটের সাহায্য নিতে হবে। এবং তোমার যদি ফিজিক্সের ফর্মুলা শিটের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমার অলরেডি বানানো আছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো, খালি একটু কমেন্ট করে দিও যে ফিজিক্সের ওপর ফর্মুলা শিট আমরা চাই। সেখানে সব চ্যাপ্টার পুরো নিটের জন্য, নিট ফিজিক্সের জন্য যে সব চ্যাপ্টার সেটা কিন্তু সুন্দর ফর্মুলা আকারে আমি বানিয়ে রেখেছি। এবার তুমি যদি সাবজেক্ট ওয়াইজ প্ল্যানে আসো যে দাদা বায়োলজি থেকে কী পড়বো, কেমিস্ট্রি থেকে কোন জায়গাটা পড়বো, ফিজিক্স থেকে কোন জায়গাটা পড়বো, তো বায়োলজি থেকে যেটা তোমায় বললাম আমি যে এনসিইআরটিটা শুধু রিভিশন দাও, এনসিইআরটির বাইরে তোমাকে এখন একদমই যেতে হবে না। স্পেশালি কিছু চ্যাপ্টার আমি রেকমেন্ড করছি, যেমন ধরো বায়োটেকনোলজি, বায়োটেক, ইকোলজি, হিউম্যান রিপ্রোডাকশন এবং জেনেটিক্স, কোর চ্যাপ্টার, ক্লাস 12-এর চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু অনেক বেশি স্কোরিং, এখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে। স্পেশালি তুমি যদি রিপ্রোডাকশন থেকে দেখো, জেনেটিক্স থেকে দেখো, বায়োটেক থেকে দেখো এবং ইকোলজি থেকে দেখো, তো এটা জাস্ট 4টে চ্যাপ্টার, এর বাইরেও প্রচুর চ্যাপ্টার আছে, সেগুলো তোমাকে পড়তে হবে এবং ভালো স্কোর তোমাকে করতে হবে। শুধু এটাই বলার যে এনসিইআরটির বাইরে যেও না, এনসিইআরটির বাইরে এই মুহূর্তে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় চলে আসো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির 3টে পার্ট, একটা ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক, ফিজিক্যাল। ইনঅর্গ্যানিক তুমি যদি বলো তাহলে ইনঅর্গ্যানিকের জন্য শুধু তুমি এনসিইআরটির ফলো করো, ইনঅর্গ্যানিকের জন্য শুধু এনসিইআরটির যে কোর থিওরিটা আছে সেই থিওরিটা পড়ো এবং যা তোমার ইম্পর্টেন্ট রিয়াকশান আছে সেই রিয়াকশানগুলোর উপর তুমি ফোকাস করো। অর্গ্যানিকের জন্য যে রিয়াকশানগুলো, পপুলার যে রিয়াকশানগুলো অর্গ্যানিকে তোমরা সবাই জানো, অর্গ্যানিক কেমিস্ট্রিতে, তো সেই যে ইম্পর্টেন্ট রিয়াকশানগুলো রয়েছে সেগুলো করো এবং সেই রিয়াকশানের যে মেকানিজমটা, সেই রিয়াকশানটা হচ্ছে কী করে, তার আন্ডারের যে মেকানিজমটা, সেই মেকানিজমটাও তোমায় কিন্তু একটু মাথায় রাখতে হবে। সাথে ফিজিক্যালে, যেহেতু ফিজিক্যাল থেকে অনেক বেশি নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসে, সেজন্য তোমাকে এখানে ফর্মুলা মাথায় রাখতে হবে। খুব বেশি ফর্মুলা নেই, বেসিক কিছু কোর ফর্মুলাই আছে, সেই কোর ফর্মুলাগুলোকে তুমি যদি মাথায় রাখো এবং তার সাথে সাথে কয়েকটা নিউমেরিক্যাল তুমি 25 থেকে 30টা নিউমেরিক্যাল তুমি সলভ করে নাও, তাহলে কিন্তু তোমার ফিজিক্যাল কেমিস্ট্রিও কমপ্লিট হয়ে যাবে। তো কেমিস্ট্রির জন্য, ইনঅর্গ্যানিকের জন্য তুমি শুধু এনসিইআরটি ফোকাস করো, অর্গ্যানিকের জন্য এনসিইআরটি ফোকাস করো এবং শুধু যে রিভিশন করো, মানে শুধু রিভিশন করো রিয়াকশানগুলোর উপর, যে ইম্পর্টেন্ট রিয়াকশানগুলো এবং তাদের মেকানিজম, ইম্পর্টেন্ট রিয়াকশান এবং তাদের মেকানিজম, কনভার্সন, একটা থেকে আরেকটা কনভার্সন, খুব কঠিন প্রশ্ন কিন্তু এখান থেকে আসে না, সেজন্য এই জায়গাটা কিন্তু খুব স্কোরিং জায়গা। ফিজিক্যাল থেকে অনেকের একটু প্রবলেম হয় ম্যাথমেটিক্সে, তো তাদের জন্য ফর্মুলা শিট হেল্প করবে। তুমি ফর্মুলা শিট দেখে যা তোমার ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সেই ফিজিক্যাল থেকে সেগুলো তুমি র্যাপ আপ করতে পারো। ফিজিক্স থেকে যদি আমরা বলি তাহলে ফিজিক্স থেকে যেটা তোমায় শুরুতেই বললাম যে আগে আমরা স্কোরিং চ্যাপ্টারগুলোকে কভার করব। তার আন্ডারে প্রথম পড়ছে তোমার মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স থেকে হাই ওয়েটেজের প্রশ্ন আসে, খুব ইজি জায়গা, টু দ্য পয়েন্ট প্রশ্ন আসে। অপটিক্স থেকে ভালো ওয়েটেজের প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো অনেক সহজ। লজ অফ মোশন, খুব সহজ জিনিস, নিউটনস লজ অফ মোশন,
কারেন্ট ইলেকট্রিসিটি ভালো ভালো কোয়েশ্চেন আসে, সহজ কোয়েশ্চেন আসে, এবং তার সাথে কাইনেমেটিক্স অর্থাৎ 1D 2D মিলিয়ে। তো এই যে জায়গাটা, এই যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার তোমাকে মাস্ট করতেই হবে। এর বাইরে কি আর চ্যাপ্টার করতে হবে না? ডেফিনেটলি করতে হবে। যেমন ধরো হিট অ্যান্ড থার্মোডিনামিক্স, তুমি ফিজিক্সে করলে কেমিস্ট্রিতে হয়ে গেল, কেমিস্ট্রিতে করলে ফিজিক্সে হয়ে গেল। কাইনেটিক থিওরি অফ গ্যাস, স্কোরিং চ্যাপ্টার। ওয়েভ অ্যান্ড অসিলেশন ক্লাস 11-এর সোজা চ্যাপ্টার। ওয়ার্ক এনার্জি পাওয়ার, তোমার যদি কাইনেমেটিক্স আর লজ অফ মোশন তুমি পড়ে নাও, তাহলে ওয়ার্ক এনার্জি পাওয়ারটাও কিন্তু তোমার কাছে একদম সহজ লাগবে। ইলেকট্রোস্ট্যাট, এরকম অনেক সহজ চ্যাপ্টার রয়েছে, বাট এই কটা চ্যাপ্টার আগে করো, কারণ সময় তো খুব বেশি নেই। আমি তোমাকে একদম ডিটেল চার্ট দিয়ে বলতে পারি না যে আগে এটা করো, তারপর এটা করো 22খানা চ্যাপ্টার দিয়ে। তো এই চ্যাপ্টারগুলোকে আগে করো, এগুলো করা হয়ে গেলে তারপরে তুমি তোমার যে বাকি চ্যাপ্টার সেগুলোর দিকে ফোকাস করো। তো ডে 1-এ তোমাকে এই কটা চ্যাপ্টারকে কিন্তু র্যাপ আপ করতে হবে। ডে 2-তে তুমি কি করলে? তাহলে ডে 1-এ তুমি থিওরি পড়ে নিলে এবং সেই থিওরি সংক্রান্ত যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো, ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো, সেগুলো সলভ করা হয়ে গেল। এবার ডে নাম্বার 2-তে আমরা যাব আমাদের মক টেস্টে। সময় নেই, একদিন সময় আছে, তো তুমি একটাই ফুল মক টেস্ট দাও এবং সেই মক টেস্টটা একদম নিটের প্যাটার্নে দাও। মানে 720-র মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে যেরকম প্যাটার্নের প্রশ্ন আসে, ঠিক সেরকম কোয়েশ্চেন তুমি সেখানে অ্যালট করো। এবং টাইম স্লট যেটা, সেটা একদম নিটের মতো 2 থেকে 5টা করে, যেরকম তোমার এক্স্যাক্ট নিট হবে সেরকমই কিন্তু 2 থেকে 5টা কুড়ির মধ্যে তুমি পরীক্ষাটা দাও। তাহলে মেইন পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা তোমার হয়ে যাবে। মেন্টালিও তুমি প্রিপেয়ার থাকবে এবং তুমি নিজেও বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলোকে তুমি ইমপ্রুভ করতে পারো আর কোন কোন জায়গাগুলো আর ইমপ্রুভ করা সম্ভব না। তো সেকেন্ড পয়েন্ট আমি সেটাই লিখেছি যে সিলি মিস্টেক যেগুলো হয়, ছোটো মিস্টেক যেগুলো হয়, সেগুলো কিন্তু অ্যানালাইজ করার চেষ্টা করো যে কোথায় ভুল হয়েছে, কোন জায়গার ক্যালকুলেশন ভুল হয়েছে। তো সেজন্য কিন্তু মক টেস্ট দেওয়াটা খুব জরুরি এবং সেটাকে সলভ করার চেষ্টা করো। এবং যে চ্যাপ্টার তোমার হাতের বাইরে রয়েছে সেগুলোকে এই মুহূর্তে টাচ করার কোনো প্রয়োজন নেই, কোনো নতুন টপিক তোমার এই মুহূর্তে পড়ার প্রয়োজন নেই, একটার বেশি মক টেস্ট এই মুহূর্তে দেওয়া সম্ভব না, সেটারও প্রয়োজন নেই। তুমি খালি যে চ্যাপ্টারগুলোই তুমি উইক আছো এবং মনে হচ্ছে যে একটু পড়ে আমি বেরিয়ে যেতে পারবো, যেমন ধরো হিট থার্মোডিনামিক্স, যেমন ধরো কাইনেমেটিক্স, এখানে তুমি যদি বেসিক কিছু ফর্মুলা জানো তাহলেই তুমি কিন্তু সেই সংক্রান্ত প্রবলেম নামিয়ে আসতে পারো। যেমন ধরো অপটিক্স, খুব বেশি কনসেপ্ট, খুব বেশি নলেজ কিন্তু এখানে লাগে না। আর নিটে যে প্রশ্ন হয় সেটার ডিফিকাল্টিও কিন্তু এমন না যে বিভৎস উঁচুতে, সেটা কিন্তু আস্তে আস্তে ঠিকঠাক লেভেলে চলে এসছে। তো তোমার একটু যদি কনসেপ্ট ঠিক থাকে, আশা করি তোমাদের সবার আছে, এবং তাহলে কিন্তু তুমি বেসিক ফর্মুলার সাহায্যেও অনেক চ্যাপ্টারকে নামাতে পারবে, যেগুলোর জন্য তোমার পুরো চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই। 15 থেকে 20টা টার্গেট কোয়েশ্চেন করো চ্যাপ্টার ওয়াইজ, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু তোমায় করতে হবে না। তো ডে নাম্বার 2টা তুমি মক টেস্ট এবং সেই মক টেস্টের সাহায্যে তুমি কীভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারো, কোন কোন জায়গায় ভুল হচ্ছে, কোন কোন জায়গাগুলো সলভ করা সম্ভব, সেই দিকটার উপর ডে 2তে তুমি ফোকাস করো। ডে নাম্বার 3 ফাইনাল টাচ, মানে পরীক্ষার আগের দিন, মানে 4 তারিখ তোমার পরীক্ষা, এটা 3 তারিখের গল্প। সেদিন আর কোনো মক টেস্ট তোমায় দিতে হবে না, কোনো নতুন টপিক তোমায় পড়তে হবে না। যা তোমার মিস হয়ে গেছে একবার, হয়ে গেছে, আর সেটাকে টাচ করার দরকার নেই। সেটাকে যদি টাচ করো তাহলে প্রিভিয়াস যে টপিকগুলো পড়েছিলে সেগুলো মাথা থেকে বেরিয়ে যাবে। তো নতুন কোনো টপিক এই মুহূর্তে পড়ার দরকার নেই, শেষ দিনে এসে, এই মুহূর্তে না। তো তখন তুমি শুধু যা পড়েছো সেটাকেই ইম্প্রোভাইজ করো। একটা টপিক তোমার ভালো করে পড়া আছে, সেই টপিক থেকে যা কোয়েশ্চেন আসবে সেগুলো যেন তোমার ভুল না হয়, বা এমনটা না হয় যে সেটা তুমি পারছো না। ধরো কারেন্ট তুমি ভালো করে পড়ে গেলে, তো কারেন্ট থেকে যা প্রশ্ন আসবে সেটা তোমাকে কিন্তু পারতে হবে। সেটাই তুমি মিসক্যালকুলেশন করে এলে, সেটাই তুমি ভুলভাল করে এলে, তাহলে ডুবে যাবে। তো নতুন কোনো টপিক পড়তে হবে না, কিন্তু পুরনো যে টপিকগুলো সেগুলোকে কিন্তু তোমায় রিভিশন করতে হবে, এবং সেই রিভিশনটা অবশ্যই ফাস্ট পেসড হওয়া উচিত, অনেক তাড়াতাড়ি হওয়া উচিত। কী কী দেখবে? ফিজিক্স থেকে যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো রয়েছে, ফিজিক্স থেকে যে ইম্পর্টেন্ট শর্ট নোটসগুলো রয়েছে, শুধু সেগুলো, ডিটেল থিওরি এখন পড়ার দরকার নেই। অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক থেকে যে বেস্ট রিয়াকশানগুলো রয়েছে, বেস্ট ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলো ইনঅর্গ্যানিক থেকে রয়েছে, সেগুলো করতে হবে। এবং বায়োলজিটা তুমি এনসিইআরটির যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো শুধু করে যাও, তাহলে কিন্তু তোমার মোটামুটি একটা স্টেজে তুমি পৌঁছে যাবে। তো এই ছিল আমাদের 3 দিনের প্ল্যান, যে 3 দিন তুমি যদি এরমভাবে ফলো করো তাহলে কিন্তু তুমি একটা মার্কস অ্যাচিভ করতে পারবে, যে মার্কসটা তোমার একটা ভালো কলেজে অ্যাডমিশন পাবে। ঠিক আছে, এখন তুমি যদি টার্গেট করো 550, ধরো আমি সাপোজ বলছি, তুমি টার্গেট করলে 550-এর ওপর পাবো। তুই 550 যে মার্কসটা তুমি টার্গেট করেছো সেটাই ইটসেলফ এনাফ না এই মুহূর্তে দাঁড়িয়ে।
2025 সালে দাঁড়িয়ে। এবার ডিপেন্ড করছে কোয়েশ্চেন কীরকম আসে। যদি কোয়েশ্চেনের ডিফিকাল্টি বাড়িয়ে দেয় ওরা, যদি কোয়েশ্চেন কঠিন হয় তখন কাট অফ নেমে যাবে, কিন্তু মনে হয় না সেটা হবে। তো কোয়েশ্চেন তুলনামূলক সহজেই হবে এবং কাট অফ তুলনামূলক হাই যাবে। যেরকম হাই যায় আগের বছর, যেরকম হাই গেছিল, কাট অফ কিন্তু এবছরও হাই যাবে। তো তোমাকে সেই হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। যতটা সম্ভব ভালো চ্যাপ্টারগুলো রয়েছে, যত স্কোরিং চ্যাপ্টার রয়েছে, যেগুলো তোমার রেঞ্জের মধ্যে, যে হ্যাঁ আমি এটা পারি তো আমি পারি, আর কে কঠিন বলছে কে সহজ বলছে সেসব জানার দরকার নেই, তোমার মনে হচ্ছে তুমি সেটা পারবে, তো দ্যাটস ইট। তো এইভাবে তুমি প্রিপারেশান নাও, আশা করি তোমার প্রিপারেশান ভালো হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং যেটা আমি তোমায় বললাম তখন, যে ফর্মুলা শিট যেটা ফিজিক্সের ওপর, সেটা তুমি চাও কি না তাহলে আমাকে কমেন্টে সেটা অবশ্যই জানিও। তো আজকের মতোটা দেখা হচ্ছে আমাদের পরের দিন।